নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখন আমি কিন্তু আর বুক রিভিউ করি না, কিন্তু আমি যে বইটা তৈরি করেছি সেই বইটা ভাবলাম একটু তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, দেখো দুটো বই আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে ভারতের সংবিধান, যেটা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, সেটা যে কোনো পরীক্ষায় যেখানে যেখানে ভারতের সংবিধান আসে সেই প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। আরেকটা বই হচ্ছে ভারতের ইতিহাস, যেটা কিনা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস। তো এই দুটো বইয়ের রিভিউ কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো হচ্ছে ভারতের সংবিধান এই বইটা। দেখো, আমি কিন্তু নর্মাল যে বই হয় সেরকম অতটা পাতলা কাগজ দিই না, মোটামুটি বেশ ভালো কাগজ 70 জিএসএম এর কাগজ ইউজ করছি এবং স্বচ্ছ প্রিন্ট রাখার কিন্তু চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে সূচিপত্রটা যদি তোমাদের আমি একটু দেখিয়ে দিই, দেখো টোটাল 23টা চ্যাপ্টার কিন্তু আমি রেখেছি। সংবিধান রচনার ঐতিহাসিক পটভূমি, গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস, প্রস্তাবনা, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, নাগরিকত্ব, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্য। 10 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। এই সংখ্যাগরিষ্ঠতা যে ব্যাপারটা রয়েছে না, এটা কিন্তু তোমরা কোনো বইতে পাবে না। ঠিক আছে, কোনো বইতে পাবে না। এখানে অনেক কনফিউশন কিন্তু তোমাদের মনে থেকে যায় এই সংখ্যাগরিষ্ঠতা সম্পর্কে। কোন বিলটা কতটা কোন সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে সেই ব্যাপারটা কিন্তু আমি তোমাদের এখানে পুরো ক্লিয়ার করে দিয়েছি। এছাড়াও কেন্দ্রীয় আইন বিভাগ, যার মধ্যে লোকসভা, রাজ্যসভা রয়েছে, ভারতের বিচার বিভাগ, শাসন বিভাগ, রাজ্য আইনসভা, রাজ্যের বিচার বিভাগ, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক, সরকারি ভাষা, তপশিলি জাতি ও উপজাতি সংক্রান্ত বিষয়, সাংবিধানিক সংস্থা, সংবিধান বহির্ভূত সংস্থা সমূহ এবং সংবিধান সংশোধন সমূহ। তো এটা পুরোপুরি নির্যাস। ঠিক আছে, ভারতীয় সংবিধানের পুরোপুরি একটা নির্যাস কিন্তু নিয়ে এসেছি। দেখো, সংবিধান রচনার ঐতিহাসিক পটভূমি যতটুকু দরকার, এবং তারপরে প্রতিটা অ্যাক্ট, ধরো কোম্পানির শাসনে যে কটা অ্যাক্ট তৈরি হয়েছিল সব কটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1813, 1833, 1853। তারপর ধরো যখন কিনা মহাবিদ্রোহের সময় ব্রিটিশের কাছে পাওয়ারটা চলে গেল, তারপর কি কি আইন তৈরি হয়েছে, যেমন ধরো ভারত শাসন আইন 1858, ভারতীয় পরিষদ আইন 1861, 1892, এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে আমার বইটা তোমরা কিনবে কি করে একটু বলে রাখি। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেটা কিনা হোয়াটসঅ্যাপ বা কলিং দুটোই হবে। সেখানে তোমরা কিন্তু কোয়ারি করতে পারো। ঠিক আছে, বা বই অর্ডার করতে পারো। এবার দেখো গণপরিষদ। গণপরিষদের মধ্যে আমি যেমন এখানে আগের চ্যাপ্টারটায় 1935 থেকে ছেড়েছিলাম, তারপর গণপরিষদের একটু প্রেক্ষাপট দিয়ে আমরা কিন্তু 1942 সাল থেকে শুরু করেছি এবং পুরো ভারতীয় স্বাধীনতা আইন 1947 সাল অবধি কভার করেছি। তারপরে কি গণপরিষদের গঠন, গণপরিষদের সদস্য সংখ্যা, সম্প্রদায় ভিত্তিক সদস্য সংখ্যা এবং 296 জন সদস্য যে ছিল এই ব্রিটিশ শাসিত প্রদেশ এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ থেকে, এদের ভাগটা কোন কোন দল থেকে কতজন সদস্য ছিল সেটাও কিন্তু উল্লেখ করেছি। গণপরিষদের পর্যায়ক্রম, গণপরিষদের বিভিন্ন যে অধিবেশনগুলো এবং তার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়গুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। যেমন ধরো প্রথম অধিবেশনে কি হয়েছিল, উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, উদ্দেশ্যমূলক প্রস্তাবটা কি সেটা আমি এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, গণপরিষদের কমিটিগুলো আমি এখানে আলোচনা করেছি। ঠিক আছে, প্রধান যে কমিটিগুলো রয়েছে তাদের কে চেয়ারম্যান ছিল সেটা। তারপরে খসড়া কমিটি, যেটা সবথেকে উল্লেখযোগ্য তোমরা জানো, সেই খসড়া কমিটি সম্পর্কে উল্লেখ করেছি এবং লাস্টে এই চ্যাপ্টার সম্পর্কিত একটু নোট আমি কিন্তু দিয়েছি। সংবিধানের বৈশিষ্ট্য এবং উৎস, সংবিধানের বৈশিষ্ট্য কী কী রয়েছে সেটা উল্লেখ করেছি। বিষয়বস্তু কি রয়েছে, সংবিধান সম্পর্কিত যে অধ্যায় এবং ধারা, পুরো সংবিধানের কোন অধ্যায় রয়েছে, কোন ধারা কত অধ্যায় কভার করছে সেটা কিন্তু পুরো কভার করে দিয়েছি। তপশিলটা অ্যাড করে দিয়েছি এখানে। ভারতীয় সংবিধানের উৎস, কোন বিষয়গুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সব কভার করেছি। প্রস্তাবনা, দেখো প্রস্তাবনাটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি একদম। প্রস্তাবনার প্রতিটা টার্ম, যেটা কিনা সোশ্যালিস্ট, রিপাবলিক, ঠিক আছে, সেকুলার যা আছে সেগুলো সব কিন্তু এখানে আলোচনা করেছি, অবশ্যই বাংলায়। এবার প্রস্তাবনা সংক্রান্ত যে মামলা সেগুলো আমি এখানে আলোচনা করেছি। প্রস্তাবনা সংশোধন করা যায় কি যায় না সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাবনার তাৎপর্য। এবার ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড,
অর্থাৎ আমাদের দেশ তো এরকম ছিল না যখন কিনা তৈরি হয়েছিল, এতগুলো রাজ্যকে ছিল না, বিভিন্ন কমিশন এসছে, তো সেই ধর কমিশন, জেভিবি কমিশন, ফজল আলী কমিশন, তাদের কি তাদের রায় ছিল, কমিশনের অ্যাকচুয়ালি সুপারিশ কী ছিল সেগুলো দিয়েছি। প্রথম যে 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা উল্লেখ করেছি। এবার অঙ্গরাজ্যগুলির পুনর্গঠন তোমরা আশা করি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম পরপর যেরকম রাজ্যগুলো তৈরি হয়েছে না, আমি একদম সেরকমভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। 1960 সাল থেকে দেখতে পাচ্ছ রাজ্য যে তৈরি হওয়া শুরু হয়েছে পরপর, যেমন ধরো 19, 20, 21 পরপর কীভাবে রাজ্যগুলো তৈরি হয়েছে, এই 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে পুরো একদম কততম অনুযায়ী, মানে পরপর দেওয়া আছে, এটা কিন্তু অনেক জায়গায় পাবে না। এবং এই চ্যাপ্টারের রিলেটেড যে ধারা, সেই ধারাগুলো আমি উল্লেখ করেছি। এবার দেখো নাগরিকত্ব, নাগরিক কারা, এবং সামান্য যেটুকু দেওয়া দরকার, ঠিক আছে, কারা বিদেশি, কারা অভিবাসী, কারা শরণার্থী, সেই সম্পর্কে একটা আইডিয়া আমাদের দেওয়া দরকার, কেননা এটা আমাদের পড়তে হবে। আমাদের জানা উচিত যে আমরা কাকে নাগরিক বলবো, কাকে শরণার্থী বলবো, কাদের ইমিগ্রেন্ট বলবো, ঠিক আছে। নাগরিকত্বের বিভাগ, এক নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব। আমাদের দেশে কোনটা চলে সেটা তোমরা সবাই জানো, এক নাগরিকত্ব, সেটা আলাদা আলাদা করে দিয়েছি। এবার নাগরিকত্ব সম্পর্কিত বিভিন্ন ধারা, সেই ধারার সম্পর্কে ডিটেলসে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। এবার নাগরিকত্ব অর্জন, ভারতীয় নাগরিকত্ব আইন 1955 অনুযায়ী কীভাবে 5টা পদ্ধতির মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারবে সেটা কিন্তু উল্লেখ করা আছে। দেখো ডিটেলসে জন্মসূত্রে কীভাবে উল্লেখ করতে, মানে নেওয়া যেতে পারে, অর্জন করা যেতে পারে, রক্তের সম্পর্কে নাগরিকত্ব কীভাবে অর্জন করা যেতে পারে, রেজিস্ট্রেশনের মাধ্যমে কীভাবে অর্জন করা যেতে পারে, দেশীয়করণের মাধ্যমে কীভাবে অর্জন করা যেতে পারে, এবং কোন সময় থেকে কোন সময়ের মধ্যে ঠিক কী ক্লজ ছিল সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি খুব ডিটেলসে। এটার বাইরে কিন্তু সেরকম কোনো প্রশ্ন আসবেই না, বোঝা গেল? আচ্ছা, তো অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে, পরিত্যাগের মাধ্যমে, দেখতে পাচ্ছ আশা করছি। আচ্ছা, এবার দেখো কিভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়, বিলোপ, যেটা পরিত্যাগের মাধ্যমে, অবসানের মাধ্যমে, বঞ্চিতকরণের মাধ্যমে, ঠিক আছে। এবার কারা কারা পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, এক্সট্রা কিছু টার্ম আমরা শুনতে পাই, যে পিআইও কারা, ওসিআই কারা, ঠিক আছে, এনআরআই কারা, এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। নাগরিকত্ব সংশোধন আইন 2019 যেটা রয়েছে সেটাও কিন্তু আলোচনা করেছি। এবার মৌলিক অধিকার, ডিটেলসে, একদম ডিটেলসে মৌলিক অধিকারের প্রতিটা ধারা এখানে দেখো 14-র মধ্যে আইনের দৃষ্টিতে সমতা এবং সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার যেটা রয়েছে সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে, এবং প্রতিটার ব্যতিক্রম কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে, কোনো রকম কোনো কিন্তু কার্পণ্য করিনি তথ্য দেওয়াতে। যেহেতু আমি তৈরি করেছি এই জন্য আমি ভালো করে জানি কোথায় কিভাবে কি করা আছে, তাই না। প্রতিটা ধারা দেখতে পাচ্ছ যে ডিটেলসে করা আছে, ওয়ান লাইনের ফর্মে কিন্তু নয়, ঠিক আছে। দেখো, আচ্ছা, এবার এই যে মৌলিক অধিকার খর্ব হলে অ্যাকচুয়ালি আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন রকম কি বলে রিট বা লেখো জারি করতে পারে। সেই লেখোগুলো কি সেই লেখোগুলো সম্পর্কে ডিটেলসে ধারণা করা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে ডিপিএসপি, দেখে নাও, ডিপিএসপিও কিন্তু আমি খুব সুন্দর করে দেখে নাও, ডিপিএসপির মধ্যে কয়েকটা ধারণা চলে, ঠিক আছে। যেমন ধরো 3টে ভাগে ডিপিএসপিকে ভাগ করা যেতে পারে নীতিগুলিকে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি এবং উদারনৈতিক নীতি। তাহলে সমাজতান্ত্রিক নীতির মধ্যে কোন কোন ধারাগুলো পড়ছে সেগুলো উল্লেখ করে দিয়েছি। এবার যেমন ধরো গান্ধীবাদী নীতির মধ্যে কোন কোন ধারাগুলো পড়ছে সেগুলো উল্লেখ করা আছে, এটা কিন্তু তোমরা অনেক বইতে পাবে না, বলতে গেলে কোনো বইতেই এরমভাবে দেওয়া নেই। উদারনৈতিক নীতির মধ্যে কোন কোন ধারাগুলো পড়ছে সেগুলো। এবার দেখো আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যেটা সত্যি কোনো বইতে তোমরা পাবে না, সেটা হচ্ছে কোন ধারা অ্যাকচুয়ালি ডিপিএসপি তো পালন করতেই হবে তার কোনো মানে নেই, সরকারের এরকম কোনো নিয়ম নেই, কিন্তু সরকার তবু ডিপিএসপিকে বহুভাবে পালন করার চেষ্টা করেছে, বহু স্কিম এনেছে। তাহলে যেমন ধরো 43A ধারা, এটার উদাহরণ, মানে এটা কিভাবে পালন করা হয়েছে। দেখো 43-এ কী রয়েছে, শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে, ঠিক আছে। এর উদাহরণ কীভাবে পালন করা হয়েছে, এই যে শিল্প বিরোধ আইন এবং ট্রেড ইউনিয়ন আইনের মাধ্যমে। তাহলে যদি বলে শিল্প বিরোধ আইন এবং ট্রেড ইউনিয়ন আইন কোন ধারার অন্তর্গত, হ্যাঁ, কোন ডিপিএসপির কোন ধারার অন্তর্গত তোমরা বলতে পারবে। এখানে যেমন ধরো যদি বলি ধারা 39C রাষ্ট্র সম্পদের কেন্দ্রীকরণ প্রতিরোধ করবে, এটার উদাহরণ দেখো কী দেওয়া রয়েছে, এর আন্ডারে কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে ডিপিএসপি যে সরকার পালন করেছে এটা একদম সঠিক, এবং কোন ডিপিএসপি আন্ডারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলোর উদাহরণও কিন্তু দেওয়া রয়েছে, এটা তোমরা কোনো বইতে পাবে না, ঠিক আছে। যেমন ধরো দেশব্যাপী সকল নাগরিকের জন্য একই, মানে একটি অভিন্ন নাগরিক আইন নিশ্চিত করা হবে, তার জন্য হিন্দু বিবাহ আইন তৈরি করা হয়েছে, ঠিক আছে। মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির মধ্যে একটা পার্থক্য দেখিয়েছি, মৌলিক কর্তব্যগুলো কিন্তু আলোচনা করেছি, এবং কোন
অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি যুক্ত হয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। এবার দেখো সংখ্যাগরিষ্ঠতা, যেটা সব থেকে উল্লেখযোগ্য এই বইটার মধ্যে। সংখ্যাগরিষ্ঠতার প্রকারভেদ, আমরা এটা অনেকেই জানি না যে 4টে ভাগে সংখ্যাগরিষ্ঠতাকে ভাগ করা যায়। সরল সংখ্যাগরিষ্ঠতা, এর মধ্যে এটা ঠিক কিভাবে হবে, যেমন ধরো উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের অর্ধেক প্লাস 1 যোগ করে যেটা হবে সেটা হচ্ছে সরল সংখ্যাগরিষ্ঠতা। তারপর হচ্ছে মোট সদস্য, ধরো আমি এখানে পুরো উদাহরণ দিয়ে বলেছি, 245 জন, উপস্থিত ধরো রয়েছে 200 জন এবং ভোটদান ধরো করছে 180 জন, তাহলে 180-র অর্ধেক করব 2 দিয়ে ভাগ করে, তার সাথে 1 যোগ করে, যদি 91 জনের মত থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা সরল সংখ্যাগরিষ্ঠতায় সেই বিলটা পাস হবে। কোথায় কোথায় ব্যবহৃত হবে এখানে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে, সাধারণ বিল, অর্থ বিল, আর্থিক বিল, ঠিক আছে, রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচন, এবং পাশে ধারাগুলো কিন্তু উল্লেখ করে দিচ্ছি। তোমরা আশা করি এই ধরনের জিনিস কখনো দেখোনি। পরম সংখ্যাগরিষ্ঠতা উদাহরণ দিয়ে বোঝানো আছে কখন হবে এবং কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। কার্যকর সংখ্যাগরিষ্ঠতা কিভাবে, মানে ঠিক উদাহরণটা দেওয়া রয়েছে। উদাহরণ মানে হচ্ছে গিয়ে তোমার হবেটা কিরম, যেমন ধরো কার্যকর সদস্য সংখ্যা অর্ধেক প্লাস 1 কিভাবে হবে পুরো উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে, ঠিক আছে। কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেটা। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা আবার 4 ধরনের হয়, ঠিক আছে। প্রতিটা টাইপ উল্লেখ করা হয়েছে এবং প্রতিটা টাইপে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা উল্লেখ করা হয়েছে। এবার দেখো ভারত সরকারের বিভাগ সমূহ, তোমার যদি কিভাবে আলাদা এই বইটা সেটা যদি একটুখানি দেখে নাও, যে অন্যান্য বইয়ের থেকে কিভাবে আলাদা সেটা যদি বলি, যেমন ধরো এখানে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি, প্রতিটা ভোটের মূল্য কিন্তু দেওয়া থাকে, ঠিক বিভিন্ন বইতেও তোমরা এটা পাবে, ভোটের মূল্য এখানে উদাহরণ দিয়ে পুরো ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো ভোটদান ব্যবস্থা প্রক্রিয়া, তোমরা অনেকেই জানো না যে অ্যাকচুয়ালি একক হস্তান্তরযোগ্য ভোটাধিকার এই ব্যাপারটা কি। এই ব্যাপারটা এখানে একটা চার্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে একক হস্তান্তরযোগ্য ভোটাধিকার ব্যাপারটা কি, পুরোটা কিন্তু লেখা রয়েছে। এটা তোমরা অন্য কোনো বইতে পাবে না, ঠিক আছে। পুরো ডিটেলসে কিন্তু এই বইটা আমি আলোচনা করেছি। আশা করছি এই বইটা পড়লে WBCS কেন যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এনাফ হবে, ঠিক আছে। দেখে নাও। কেন্দ্রীয় আইনসভা বিভাগ, প্রতিটা জিনিস কিন্তু উল্লেখ করেছি, প্রতিটা, আর সুন্দরভাবে সাজিয়েছি, একদম আপডেটেড কন্টেন্ট রয়েছে এখানে। প্রচুর বইতে আমি দেখেছি বেতন এবং ভাতা লোকসভা সদস্য থেকে শুরু করে রাষ্ট্রপতি ইত্যাদি ভালো করে দেওয়া নেই, আমি কিন্তু একদম গুগল থেকে আপডেটেড ডাটা এখানে পুট করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখাই সংশোধনী বিলগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, আমার ফোন নাম্বারটাও এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে নেব, স্ক্যান করে নিতে পারো। এটা হয়তো স্ক্যানারটা আসবে না, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সংবিধান সংশোধন সমূহ, প্রতিটা প্রথম থেকে শুরু করে যে যে সংবিধান সংশোধনগুলো আমাদের প্রয়োজন সেগুলো সব উল্লেখ করা হয়েছে, এবং যতটুকু দরকার, যেমন ধরো 42nd 44th এগুলো কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি, খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। প্রতিটা জিনিস আমি ভালোভাবে এখানে সাজিয়ে গুছিয়ে লিখেছি। আশা করছি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এই বইটা পড়তে, আর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই বইটা রিলেটেড আমার তো ভিডিও সম্পূর্ণ দেওয়াই রয়েছে, এবার তোমরা শুধুমাত্র বইটা নিয়ে পড়তে পারো। এই বইটার দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে। ডেলিভারি চার্জ ফ্রি, উইদিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে হোক ডেলিভারি আমি ফ্রিতে করিয়ে দেবো। 300 টাকা দাম, তার কারণ একটাই, যে বইটার মধ্যে ভালো পেজ ইউজ করেছি, মোটা কভার ইউজ করেছি, এবং আমি যেহেতু প্রফেশনাল নই, আমাকে অল্প পরিমাণে ছাপাতে হয়, তার জন্য আমার কস্টিংটা একটু হলেও বেশি পড়ে, তো সেটা একটু মানিয়ে নিতে হবে। তবে কি কোয়ালিটির দিক থেকে কিন্তু আমি কোনোভাবে কম্প্রোমাইজ করিনি, ঠিক আছে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।